ভারত যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে তারও আরো একটা প্রমাণ পাওয়া গেল। 15টিরও বেশি যুদ্ধ জাহাজ পুরীর উপকূলে নোঙর করা হয়েছে, 10টিরও বেশি হেলিকপ্টার এবং 5টি যুদ্ধ বিমান বর্তমানে অনুশীলন চালাচ্ছে। ভিডিও শুরুতে তরুণ ঘোষের বক্তব্য শুনে হয়তো বুঝতেই পারছেন ভারত কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তারা অলরেডি 15টি যুদ্ধ জাহাজ, 10টি হেলিকপ্টার ও 5টি যুদ্ধ বিমান রেডি করে রাখছে। তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আমি আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমি চলে যাব তরুণ ঘোষের কাছে। আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো ভারত যুদ্ধের জন্য অলরেডি কি কি রেডি করে রাখছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে তারও আরো একটা প্রমাণ পাওয়া গেল। একটা কাগজ লিখেছে, পুরীর সমুদ্রে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান দেখতে হাজার হাজার মানুষের ভিড়। পুরীর সমুদ্র সৈকতে গেলেই দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান। সেগুলি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। অন্তত 15টি যুদ্ধ জাহাজ নোঙর করা হয়েছে পুরীর সমুদ্রে। কিন্তু কি জন্য এই এত যুদ্ধ জাহাজ? কোন বিপদের আসন্ন কারণ? 15টিরও বেশি যুদ্ধ জাহাজ পুরীর উপকূলে নোঙর করা হয়েছে, 10টিরও বেশি হেলিকপ্টার এবং 5টি যুদ্ধ বিমান বর্তমানে অনুশীলন চালাচ্ছে। এই অনুশীলন ইতিমধ্যে হাজার হাজার দর্শককে আকর্ষণ করেছে। দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় ভারতীয় নৌসেনার কৃতিত্বকে সম্মান জানাতে প্রতি বছর নৌবাহিনী দিবস পালিত হয়। এই অপারেশনে ট্রাইডেন্টের বার্ষিকীকে চিহ্নিত করে। 1971 সালে এই দিনে করাচি হারবারে আক্রমণ করে নৌসেনা, যার ফলে পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয়। এই যে কথাটা এখানে লেখা হয়েছে না, এই কথাটা খুব ইঙ্গিতবাহী। শিগগিরই মানে কোথাও যুদ্ধে যাওয়ার আগে এই অনুশীলনগুলো একবার করে নেওয়া হয়। সেই অনুশীলনগুলো এখন পুরীর সমুদ্রে হচ্ছে। আগে কি হতো? আগে বঙ্গোপসাগর ভেতরে সমস্ত মানে এগুলো হতো, মানে মহড়াগুলো হতো। এখন সেটা পুরীর সমুদ্রের দিকে করা হচ্ছে। তার কারণ হচ্ছে ওড়িশা দিয়ে হচ্ছে আপনার মানে বন্দর যেগুলো ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে, সেই বন্দরগুলোর সামনে হয়তো নোঙর করা হতে পারে। এবং করাচিকে যেভাবে ঘিরে ফেলা হয়েছিল এবারেও সেই একই পন্থা নিতে পারে। মানে একমাত্র বেরোবার রাস্তা হচ্ছে গিয়ে বন্দরগুলো। এই বন্দরগুলোকে যদি আটকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের বেরোবার কোনো রাস্তা থাকবে না। 3 দিকে সীমান্ত, মানে স্থল সীমান্ত, জল সীমান্তটাকে বন্ধ করে দাও। তার জন্যই উড়িষ্যা উপকূল দিয়ে যুদ্ধ জাহাজগুলোকে এগোনো হচ্ছে। রণতরীর মধ্যে সমস্ত যুদ্ধ বিমান থাকে। বিমান কি হয়? বিমান সে এখান থেকে উড়বে না, সে যুদ্ধ জাহাজ থেকে ফাঁই করে উড়বে, উড়ে গিয়ে দাম মারবে, বেড়ে আবার চলে আসবে। তারপর C-130 যেগুলো রয়েছে তারা সোলজার নিয়ে যাবে, সোলজার প্যারাট্রুপার দম করে নামাবে, প্যারাট্রুপার নামিয়ে তারা আবার ফিরে চলে আসবে, প্যারাট্রুপার তার কাজ করে ভেতরে ঢুকে যাবে। এই হচ্ছে যুদ্ধের পরিকল্পনা, এগুলো এইভাবে হয়। তো যাই হোক, এখন তো মহড়া হচ্ছে, কি হবে এখন আমি জানি না। মহড়াটা হচ্ছে হঠাৎ কেন পুরীর সমুদ্রে মহড়া হচ্ছে, এটা নিয়ে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। তো এখন দেখা যাক, ভবিষ্যতে বোঝা যাবে যে কোন দিকে এই ঘটনা এগোচ্ছে। তবে একটা সাজো সাজো রব যে পড়ে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম যে যেরম ঘটনা ঘটবে আমি আপনাদের সামনে এসে ভিডিওতে আমি আপনাদের বলে দেবো, কারণ এটা ডেভেলপ করবে। এটা এখন ঝটপট ডেভেলপ করবে। আমি কটা ভিডিও হয়তো হবে আমি জানি না, হয়তো এটা আমি 2টোর সময় এখন ছাড়ছি, তারপরে হয়তো 5টায় তো একটা ছাড়বো, তারপর ডেভেলপ করলে 9টাতেও একটা ভিডিও আমি ছাড়তে পারি। এখন এইগুলো দিকে একটু নজর রাখবেন। আমার কিন্তু টাইমের কোনো হিসেব থাকবে না, যখন যেরকম পারবো তখন সেরকম অনুযায়ী আপনারা দেখে নেবেন, এই বিশ্বাসটুকু আমার আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে
এই হিন্দু নির্যাতন নিয়ে আমাদের মোহাম্মদ ইউনূস বড় গাড্ডায় পড়েছেন। গাড্ডা এখন সারা বিশ্ব ডক্টর ইউনূসকে একেবারে চেপে ধরেছে, নানান দিক দিয়ে বার্তা আসছে। এখন সে খবরটা আনন্দবাজার বার করেছে। আনন্দবাজার লিখছে, ভারতীয় হাই কমিশনকে তলব, বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। বাংলাদেশে উধাও গণতন্ত্র, উল্টে ভারতীয় হাই কমিশনকে তলব। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল। বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। তলব করা হলো ভারতীয় হাই কমিশনারকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার বিনয় বার্মাকে ডেকে পাঠানো হয়। বিকেল 4টের আগে ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহ অফিসে তাকে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, আতঙ্কের পরিবেশ, বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পর এই ঘটনা ঘটে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার ছক কষেছে বাংলাদেশ। 1 মাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন মামলা শুনানি। সূত্রের খবর, আগামী বছর 2 জানুয়ারির চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না চিন্ময় কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময় কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়, বাড়িঘর ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী আইসিইউতে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময় রায়ের হয়ে লড়ার জন্য বাকি 50 জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে। সূত্রের খবর, আতঙ্কে ভুগছেন, আত্মগোপন করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। এই যে ভদ্রলোককে, যে যিনি মেইনলি এই মামলাটা লড়ছিলেন, তাকে যেভাবে ছুরিকাঘাত করে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে, তিনি এখন মরণাপন্ন। তার পরিবারের কাছে কিন্তু টাকা নেই, চিকিৎসা করানোর মতো টাকা নেই। একটা আইনজীবীকে যে এইভাবে মারতে পারে, সে দেশে আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় আপনাদের? তো যাই হোক, এখানে একটা অ্যাপিল এসছে। তার যে এই বিপুল ব্যয়ভার, চিকিৎসার ব্যয়ভার, তার কিন্তু ফ্যামিলি জোগাড় করতে পারছে না। সেক্ষেত্রে তার ফ্যামিলির হয়ে আবেদন করা হয়েছে। সেই আবেদনটুকু আমি একটু পড়ে শোনাচ্ছি এবং এখানে দিয়েও দিচ্ছি। সেই আবেদনে আপনারা একটু সাড়া দিন। আমি আবেদনটা পড়ছি, আপনারা সবাই শুনুন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে সাম্প্রদায়িক অপশক্তির হামলায় গত 25শে নভেম্বর 2024 ইংরাজি রাতে শাহবাগে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট রমেননাথ রায়। তিনি বর্তমানে ল্যাব 8 হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অ্যাডভোকেট রমেননাথ রায়ের অত্যাধিক চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। প্রতিটি মানুষ নিজ নিজ সাধ্য মতো এই সনাতনী যোদ্ধা ও তার পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। বিকাশ নম্বর ও ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো যাবে। বিকাশ নাম্বার দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ব্যাংক হোল্ডার্স নেম দেওয়া আছে, সমস্ত একবার ডিটেলস দেওয়া আছে। আপনারা এখানে একটু পজ করে নিয়ে আপনারা এই বিকাশ নাম্বার দেখে আপনারা যদি একটু তাকে তার পরিবারকে আর্থিক সহায়তা করতে পারেন,
তাহলে ভদ্রলোক হয়তো প্রাণে বেঁচে যেতে পারেন। আমাদের হিন্দু ধর্মের হয়ে যিনি লড়ছেন তার পাশে আমাদের দাঁড়ানো একটু দরকার, এটা অত্যন্ত প্রয়োজনীয়। হিন্দু হিসেবে যদি হিন্দুর পাশে না দাঁড়াতে পারি তাহলে বাকি হিন্দুরা লড়বে কি করে? তিনি যে এতদিন ধরে লড়াই করে যে জায়গায় এসেছিলেন সেই জায়গা থেকে তাকে মৃত্যুশয্যা থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের পণ। আমি তো এখান থেকে আমি তো পাঠাতে পারবো না। ফলে আপনারা দেশের লোক, দেশের হিন্দু যারা আছেন তার পাশে দাঁড়ান, তার পরিবারের পাশে দাঁড়ান, তাকে মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনুন, এটাই আমার নিবেদন। পরবর্তী ক্ষেত্রে এখন কি ডেভেলপমেন্ট হয়, এই খবর আরো ডেভেলপ করবে। এই যে যুদ্ধ জাহাজ যে যাচ্ছে, রণতরী যে একেবারে বিমান হেলিকপ্টার সমস্ত যাচ্ছে, এ হচ্ছে, এর কিন্তু ডেভেলপমেন্ট হবে। তার মানে চুলকিয়ে ঘা করলো তো, ওই কাঁচা ঘুম ভাঙাস না, চুলকিয়ে ঘা করিস না, ওই বালক ব্রহ্মচারী একটা কথা বলে গেছিলেন। এই চুলকিয়ে ঘা করলো, চুলকিয়ে ঘা করতে গিয়ে এখন এই বিষাক্ত হয়ে যাবে। এখন একটা মানে মাথার মধ্যে আমার একটা এসছে জিনিস, সেটা হচ্ছে 1 ডিসেম্বরে কোনো এক ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল, কোনো এক ডিসেম্বরে, 71 সালের ডিসেম্বরে। এইবারে 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশকে এবার খণ্ডিত হবে। মানে যে করেছিল সেই কি ভাঙবে? আর এ ভাঙানিতে উস্কানি কার? উস্কানি খোদ বাংলাদেশের। যদি বাংলাদেশ ভাঙে তাহলে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের জন্য, ওই 0.1% মানুষের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের উপরে একেবারে দুর্গতি, একেবারে কালো দিন ঘনিয়ে আসছে। আমি বরাবর বলে আসছি এটা, যে সাধারণ মানুষের খুব দুর্গতি আসছে, খুব ভবিষ্যৎ খুব মানে কঠিন হয়ে। হাবিবুর রহমান সাহেব, আপনি কেমন আছেন এবং আপনার দল কেমন আছে বলে আপনি মনে করেন? ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ভালো নেই। কেন ভালো নেই? যে আমার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার লাল সবুজের পতাকা, আমার প্রিয় মাতৃভূমি ভালো নেই। দেশের মানুষ যে কষ্টে আছে, সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে মানুষ কি কষ্টে দিন যাপন করছে। গত 3 মাসে দেশের যে কি পরিস্থিতি হয়েছে, এবং আমাদের দলের শত শত নেতাকর্মী কি কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আছে। আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আজকেও আমি দেখেছি আমাদের একজন ছাত্রলীগের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে না পেয়ে তার মা নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় এই মহিলাকে হত্যা করা হয়েছে। আমাদের অনেক বোনকে দর্শন করা হয়েছে। তো আমাদের এই যে বাংলাদেশ, যে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশে, যে বাংলাদেশ একটি বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল, সেই বাংলাদেশের এই অবস্থা দেখে আমি ভালো নেই। আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে হাবিবুর রহমান হাবিব সাহেব উনি সিলেট 3 আসনের সংসদ সদস্য ছিলেন। হাবিবুর রহমান সাহেব, আপনি বলেছেন আপনার দল ভালো নেই বা দেশ ভালো নেই, এবং আপনি কিছু ঘটনা বললেন, এর ভিতরে ধর্ষণের ব্যাপারটিও আপনি বলেছেন, যেটা যদি ডিটেলস আমরা পাই বিষয়টা দুঃখজনক হবে। বাট আমি আশা করব যে পরবর্তী অনুষ্ঠানের পরে আপনি আমাকে ডিটেলসগুলো সরবরাহ করবেন। দলের বা দেশের এই অবস্থার জন্য একজন প্রাক্তন সংসদ সদস্য হিসাবে আপনি কাকে দায়ী করবেন বা কি কারণ দায়ী করবেন? কারণটা আপনি দেখেছেন যে ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের যে বক্তব্যটা রেখেছেন, যে ইন্টারভিউটা দিয়েছেন, ইন্টারভিউতে উনি স্পষ্ট বলেছেন যে এটি একটি পরিকল্পনার অংশ, এবং উনি স্পষ্ট বার্তা, স্পষ্ট মেসেজ দিয়েছেন যে এটি একটি পরিকল্পনা মাফিক সরকারকে সরানো হয়েছে। এটি একটি দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এদেশেই থাকতে চেয়েছিলেন। তাকে কিন্তু জোর করে, আপনারা দেখেন যে একটি দেশের প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তাকে ইন্ডিয়ায় নিয়ে দিয়ে আসা হয়েছে এবং সসম্মানে দিয়ে আসা হয়েছে। অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা পালাননি। শেখ হাসিনা পালাননি, শেখ হাসিনাকে সেখানে দিয়ে আসা হয়েছে জোর করে। এবং বিশ্বের বিভিন্ন সময় আপনি দেখেন যে মা কালস থেকে শুরু করে দালাই লামা থেকে শুরু করে বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার অনেকেই ফিরে এসেছেন। আমরা রিসেন্ট ইতিহাসের পাকিস্তানের অবস্থা দেখি, পাকিস্তানের সাবেক দুইবারের দুইজন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ থেকে শুরু করে অনেকেই গিয়েছেন, আবার অনেকেই ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছে। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ডক্টর ইউনূস দীর্ঘদিন তার একটি স্বপ্ন ছিল যে এটি 111 থেকে শুরু করে 2006 যখন 111 সরকার গঠিত হয় তখন ডক্টর ইউনূসের একটি সত্য বাসনা ছিল যে এদেশের উনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবেন। তো তার পরবর্তীতে সেটি হতে পারেনি। এখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। আজকে আপনারা দেখেছেন কিনা একটি পত্রিকায় নিউজ যে বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে 28টি সংগঠন নিয়ে তারা একটি মিটিং করেছে। সেই মিটিং এ ইউনূস সরকারকে যে দুটি সংগঠন সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, একটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আরেকটি হলো ইসলামী ছাত্র শিবির। এই দুইটি সংগঠনকেই কিন্তু উনারা ডাকেননি। তো এটি কি প্রমাণিত হচ্ছে না ইউনূস সরকারকে কারা চালাচ্ছে, কেন হচ্ছে, কেন? আমি একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি যে এটি যদি ষড়যন্ত্রের অংশ না থাকে তাহলে 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে মব জাস্টিস হলো, 450 পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, শত শত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, ডাকাতি হলো, হাইজেক হলো, রাহাজানি হলো, ছিনতাই হলো, এই যে মব জাস্টিসের নামে একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হলো, সেগুলা 5 থেকে 8 তারিখ এটাও একটি ষড়যন্ত্রের অংশ। যার কারণ ইউনূস সাহেব এক একবার এক এক কথা বলেছেন। প্রথমে বলেছেন যে ছাত্ররা উনাকে অনুরোধ করেছে, এর জন্য উনি দায়িত্ব নিয়েছেন। আরেকবার বলেছেন যে এটি উনারই প্ল্যান, এটা একটি প্ল্যানের অংশ হিসাবে এই আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের উনি সফলতা। ওনারই প্ল্যান শব্দটা কি উনি বলেছেন? এই শব্দটা বোধহয় উনি বলেন না, উনি ডাইরেক্ট বলেন নাই, কিন্তু উনার যে একজন স্টুডেন্ট অ্যাডভাইজার, আমি নামটা ভুলে গেছি, ওনার কথা বলেছেন ক্লিন্টন মাহফুজ আলম, যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তো হি ইজ দ্য মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড বলতে কি বোঝায়? মাস্টার মাইন্ডের সংজ্ঞাটা কি? মাস্টার মাইন্ড একজন হতে পারে যিনি এই বিষয়টাগুলা জানেন, সেই বিষয়গুলা সম্বন্ধে পরিকল্পনা করেছেন, সেই বিষয়গুলো আগে জানতেন কখন কিভাবে কি হবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধীর একজন ছাত্র যিনি বলেছেন যে এটি পরিকল্পনার অংশ হিসাবে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, বিটিভি ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছে। তো উনি তো নিজেই একটি টেলিভিশন। ঠিক আছে, আমি এগুলো আমরা না হয় আপনাদের পক্ষ থেকে এই জিনিসটা আমরা শুনেছি অনেকবার, যেটা একটা মাস্টার মাইন্ড। কিন্তু আপনি আলোচনার শুরুতে কিছু কথা বলেছেন, যেমন আপনি বলেছেন শেখ হাসিনা পালাননি, আপনি বলেছেন উনি সামরিক বাহিনীর উড়োজাহাজে করে ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। হাবিবুর রহমান সাহেব বর্তমানে যিনি আর্মি বা সেনা প্রধান, উনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ, এবং ওনার ছাত্রলীগ ছিল, আপনি নিজেও ছাত্রলীগ করতেন এক সময়, যুবলীগ ছিল, আওয়ামী লীগ ছিল। বাংলাদেশের মানুষ, অসংখ্য মানুষ আমরা জানি যারা আওয়ামী লীগ করেন। এত কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যদি ওনাকে পাঠিয়ে থাকে, আপনি বলেছেন যে ওনাকে বাধ্য করা হয়েছে বা উনি চলে যেতে চাননি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কাকে ডাইরেক্টলি বলছেন রেসপন্সিবল? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন জেনারেল ওয়াকার ওনার দায়িত্ব থেকে উনি সরে গিয়েছিলেন, বা উনি জাতির সাথে বা সে আওয়ামী লীগের সাথে উনি বেইমানি করেছেন, শব্দটা যদি ব্যবহার করতে পারি আমি? দেখেন, আমি এই বিষয়ে ডিবেট করতে চাই না। আমি যে জিনিসটা বলতে খোলাসা করে কথা বলা দরকার। না,
আমি একটু আপনাকে বলি, ৪ তারিখে আহ, আহ, সেনাবাহিনী থেকে বলা হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে ৫ তারিখে আহ, আহ, জরুরি অবস্থা জারি হবে। তো এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই কিন্তু ঘরে চলে গেছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে থাকতেন, বাংলাদেশ থেকে ফাইট করতেন। ওনাকে এতে তাড়ালো কি কে? হতো? এতে কি হতো? দেশে রক্তাক্ত হতো, দেশে অনেক মানুষ মারা যেত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাননি যে বাংলাদেশে কোনো মানুষের প্রাণহানি ঘটুক। তো এই কারণেই নেত্রীকে যখন বাধ্য করা হয়েছে তখন নেত্রী চলে গেছেন। আর বাধ্য দায়িত্বটা এই কার এই উপর? বিষয়টি আমার মনে হয় আপনি যার কথা বলছেন উনাকে প্রশ্ন করলেই জানতে পারবেন। উনিও তো মানে স্পষ্ট কিছু জেনারেল বলেননি। ওয়াকারকে প্রশ্নটা হ্যাঁ, করতে হবে। উনিও তো স্পষ্ট বলেননি কে করেছে। তো এই বিষয়টা আমার মনে হয় আমাকে প্রশ্ন না করে তাহলে কি আহ, আপনি কি এই যে আপনি এখন বর্তমানে আপনি বলছেন দেশে অরাজকতা চলছে, ধর্ষণ হয়েছে আপনার এলাকায়, নেতা কর্মীরা। আমার এলাকায় বলি নাই, বাংলাদেশে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে আপনি এলাকায় না, যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওনারা যে ৮ই আগস্টের পর থেকে বা ৫ই আগস্টের পর থেকেই নানানভাবে আক্রমণের শিকার হয়েছেন, সেটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে সরকার যদি নৈরাজ্য কন্ট্রোল করতে না পারে, ধরে নিলাম, আমি আজকে তর্কের খাতিরে ধরে নিলাম যে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তো নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়ার সুযোগটার জন্য কিন্তু সরকারের বিফলতা, যে সরকার এই নৈরাজ্য আসছে বুঝতে পারেননি, ব্যাপারটা কি সেরকম? তার সেই ক্ষেত্রে সেটাই দাঁড়ায়। am I right, হাবিবুর রহমান সাহেব? মানে সরকার মানে বলতে কি এই যে ইউনূস অবস্থাটা সাহেব? সৃষ্টি হয়েছে, যে অবস্থার কারণে শেখ হাসিনাকে যেতে হয়েছে, তাহলে এই অবস্থার দায়-দায়িত্ব কার? তাহলে কি আওয়ামী লীগ আহ, সরকার বুঝতে আমি পারেনি এটা? আমি আমি অবশ্যই বলবো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অনেক দুর্বলতা ছিল, আমরা সেটি বুঝে উঠতে পারিনি। আমরা হয়তো অনেক অনেক বিষয় দেরিতে বুঝতে পেরেছি যে এই যে ষড়যন্ত্রটা আমরা ধরতে পারিনি অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা ধরতে পারেনি। সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই মানে আইন বিষয়ে প্রয়োগকারী সংস্থার বিফলতা ছিল। সেটা আমি ডাইরেক্টলি বলবো না, যেহেতু সরকারে আমরা ছিলাম। হাবিব সাহেব, কিছু আহ, ডাইরেক্টলি কথা বলা দরকার। না, আমি আমি বলি যেহেতু সরকারে আমরা ছিলাম, আমাদের একটা দায়িত্ব আছে। আমরা কেন বুঝে উঠতে পারিনি, কোথায় গাফলতি ছিল, কোথায় লিকেজ ছিল। কিন্তু ৫ তারিখে যে অবস্থা হয়েছিল, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী যদি চাইতেন, সেখানে বাংলাদেশে অনেক আহ, রক্ত ঝরতো, অনেক লোকের প্রাণহানি হতো। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন ৫ তারিখের পরে, আপনারা জানেন যে অনেক জায়গায় টেলিফোনে কথা বলেছেন যে উনি সেখানে কোনো প্রাণহানি চাননি এবং উনি এখনো চান যে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশটা মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে থাকুক। আজকে দেখেন, আমি একটু জিনিস আপনাকে এড করি, যদিও এটার সাথে সমসাময়িক বিষয়ক না। আর আমি গত পরশু দেখলাম যে আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন, উনি পররাষ্ট্র সচিব তৌহিদ সাহেবকে একটা কথা জিজ্ঞেস করেন যে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। ২৮ লক্ষ কোটি টাকা আমরা পাচার করছি। খালেদ মহিউদ্দিন একটা সুন্দর কথা বলছেন যে ২৮ লক্ষ কোটি টাকা যদি পাচার হয়, তা আজকে যে দেশের যে ডেভেলপমেন্ট, দেশের যে যোগাযোগ খাতে যে আমরা যুগান্তকারী পদক্ষেপ করলাম, আমরা যে বিভিন্ন দেশের মানুষের মাথা পিছু অনেক টাকা ঋণ হয়ে গেছে। দেশের মানুষেরও মাথা আমি পিছু আমি আমি আপনাকে যদি উল্টো প্রশ্ন করি যে বাংলাদেশের বাজেটের কত পার্সেন্ট আমাদের ঋণ, আমেরিকায় কত পার্সেন্ট, কানাডায় কত পার্সেন্ট, ব্রিটেনে কত পার্সেন্ট? হ্যাঁ, একটা সেটা ঠিক আছে, কিন্তু উন্নয়নশীল ওদের না, টাকা এটা ফেরত এটা দেওয়ার মতো না অবস্থা না আছে, আমাদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা না, কে বললো আজকে কেন এই কথা আছে। আসে আজকে? না, আমরা তো গত ৪ মাস সরকারে নেই। আমরা তো গত ৪ মাস সরকারে নেই। গত ৪ দিন না ৫ দিন আগে একটা পত্রিকায় দেখলাম যে ৬০ কোটি টাকার একটা টেন্ডার হয়েছে, কেউ কিছু জানে না। আমরা তো এখন সরকারে নেই, আমরা তো গত ৪ মাস ধরে তাহলে কি ইউনূস আপনি সাহেব আপনি দেশ চালাচ্ছে। আপনি শেখ হাসিনার শাসনামলে করাপশন হয়নি আমি ব্যাপক হারে? নো, আমি এটা অস্বীকার করবো না। মাননীয় প্রধানমন্ত্রী করাপশনের বিরুদ্ধে আপনি শুনেন, আপনার দেশে যদি করাপশন হয়, আপনার দেশে যদি মব জাস্টিস হয়, আপনি এটার বিরুদ্ধে যদি অ্যাকশন না নেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে কিছুটা করাপশন হয়, সেই করাপশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা কিছুটা কই তো আমরা নয়, আমরা না মতিউর আমরা রহমানের ঘটনা আমরা জানি, আমরা বেনজিরের ঘটনা জানি। বেনজিরের মতো একজন পুলিশ প্রধান কি আসলে করাপ্ট নয়? কি আমাদের সরকার দুদককে বলে দেয়নি, আমাদের সরকারকে অবস্থান নেয়নি হ্যাঁ, যখন কিনা মতিউরের বিরুদ্ধে? সাংবাদিকরা বলেছেন তখন। তা আমরা 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 কি অ্যাড্রেস করি নাই?
যখন আমরা যখন শুনেন, একটা দেশ চালালে, একটি সরকার চালালে আপনার অনেক ভুলভ্রান্তি হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ভুলভ্রান্তিগুলো আমরা যেগুলা অ্যাড্রেস করেছি, যেগুলো আমরা ভুলভ্রান্তি দেখেছি, আমরা সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করছি। কিন্তু এবং আপনি আপনি এবং আমাদের লুক চিটাগাঙ্গের একজন প্রাক্তন এমপি, মন্ত্রীও, উনি হাজার হাজার কোটি টাকার প্রপার্টি লন্ডনে এবং দুবাইতে গড়েছেন। সেগুলি কি পাচারকৃত টাকা নয়? লন্ডনের বিষয়টা বলি। আপনি জানেন যে আমি ইংল্যান্ডে অনেকদিন ছিলাম। তো লন্ডনে যে প্রপার্টির কথা উনাকে বলা হয়েছে, আপনি তো জানেন এখানে আইন কানুন বা আজ পর্যন্ত 4 মাস হলো এখন পর্যন্ত অনুসন্ধান করে এই জাভেদ সাহেবের প্রপার্টির বিষয়ে কেউ কিছু পেল না। আমি আপনার বিরুদ্ধে বলতে পারি কানাডায় আপনার 20টা বাড়ি আছে, কিন্তু তাহলে সেটি না, আমি আল বলি লেট মি জাজিরার ফিনিশ। সেই না, রিপোর্ট আমি তাহলে লেট টোটালি ফিনিশ। আপনি বানোয়াট। আপনি কালকে আমার বিরুদ্ধে লিখতে পারেন যে হাবিব সাহেবের লন্ডনে 100টা বাড়ি না, আমি আছে। জানতে চাচ্ছি যে আপনার অবস্থানটা কি, আল জাজিরা যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা টোটালি ফলস, ব্যাপারটা আমি হচ্ছে। সত্য আমি সত্য মিথ্যা আমি আমি আল জাজিরার সত্য কিনা মিথ্যা সেটা সে বিষয়ে আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সাবেক মন্ত্রী জাভেদ সাহেব যদি লন্ডনে করাপশন করে থাকে, ব্রিটিশ আইন বা ব্রিটিশ গভর্নমেন্ট তো তার খোঁজার দায়িত্ব যে এই বাড়িগুলা উনি বৈধভাবে কিনছেন কিনা। আজ পর্যন্ত আর 4 মাস অবগত হলো আল জাজিরা নিউজ করছে, এখন পর্যন্ত তো আমরা কোথাও ব্রিটিশ মিডিয়া দেখলাম না যে ওনার বিরুদ্ধে একটা এলিগেশন এসেছে বা কিছু হয়েছে। জাভেদ সাহেবের বাবা তো আপনি জানেন যে স্বাধীনতার আগ থেকে লন্ডনে ওনার প্রপার্টি আছে, উনি ব্যবসা বাণিজ্য করে। আমি কারো পক্ষ নিয়ে বলছি না। আমি একটা জিনিস স্পষ্ট বলে দিতে চাই, আমি এবং আমাদের সরকার প্রধান, আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। দুর্নীতি যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, কারো বিরুদ্ধে প্রমাণিত হয়, ইভেন আমার বিরুদ্ধেও যদি প্রমাণিত হয়, আমরা অবশ্যই দোষী। দেশের আইনকে মানতে হবে। রাজনীতিটা তো মানুষের জন্য, মানুষের কল্যাণে। একটা জিনিস তো গত 4 মাসে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে একজন সৎ। শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য করেছে। আজ 4 মাস হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা করাপশন করেছে, এ ধরনের তো একটা অভিযোগ কোথাও আসেনি। তো আমরা যারা, আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি, হুম। কেউ যদি দেশের টাকা পাচার করে, কেউ দুর্নীতি করে, কেউ ক্রাইম করে, অবশ্যই তার পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু সেই পানিশমেন্টের জন্য আপনি যদি মিডিয়া ট্রায়াল করেন, যে গত পরশুদিন আমি মুন্নির শাহর একটা ইন্টারভিউ দেখলাম, যে তার ইন্টারভিউ না, ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস, যে তার হাজবেন্ডের 110 কোটি টাকার একটা নিউজ করেছে। 110 কোটি টাকা একজন মানুষ গত 15 বছর ধরে ব্যবসা করে, তার কি 110 কোটি টাকা 15 বছরের লেনদেন হতে পারে না? এর জন্য কি মুন্নির সাহা দায়ী? মুন্নির সাহা তো এই নামে তো অ্যাকাউন্ট নেই, সে হলো নমিনি। উনি উনার যে ইয়েটা বলছে ফেসবুকে আত্মপক্ষ সেটা সমর্থনের আপনি যে আপনি স্ট্যাটাসটা আপনি দিয়েছেন। জানেন এখানে তো ট্রেসিং লয়ের বাংলাদেশে আমি একটা জিনিস বলি, আপনি মিডিয়া ট্রায়াল করে কাউকে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। আখতারুজ্জামান চৌধুরী সাহেবের ছেলে জাভেদ সাহেব যদি সত্যিকার অর্থে দোষী সাব্যস্ত হয়, আপনারা জানেন যে ব্রিটেনে মানি লন্ডারিং কিংবা অপরাধ দমনের জন্য তারা খুব ভালো কাজ করে। যদি এরকম পাওয়া যায়, ও ব্রিটিশ গভর্নমেন্ট অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু ওনার ব্যাপারে প্রথম ফরেন মিডিয়াতেই এসেছিল, এরপরে না হয় আল জাজিরা সেটাকে পিক আপ করেছে। তবে আমরা একটু মুভ অন করি, 5ই অগস্টের আগে যাই একটু। আমরা বিভিন্ন সময় আমাদেরকে মনে হয়, আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা দেখেছি, যে মনে হয়েছে যে পুলিশ এক্সেসিভ ফোর্স, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি যাই বলেন, ছাত্র জনতার উপরে এক্সেসিভ ফোর্স ইউজ করেছেন। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে সরাসরি পুলিশ দেয়াল বেয়ে নামছে, তাদেরকে গুলি করছেন। আপনি কি মনে করেন না যে ছাত্র জনতা উপরে, আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি কি মনে করেন না যে ছাত্র জনতার উপরে, আন্দোলনকারীদের উপরে এক্সেসিভ ফোর্স ইউজ করা হয়েছিল? আমি একটা জিনিস মনে করি, যেটা যে আন্তর্জাতিকভাবে একটি তদন্ত হওয়া উচিত। যখন সাইদ মারা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন একটি তদন্ত কমিটি করেছিলেন হাইকোর্টের 2 জন জাস্টিসকে নিয়ে। সেই তদন্ত কমিটি কারা করেছে, কোন পুলিশ করেছে? এখানে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া আমরা এটাও দেখেছি যে পুলিশের সাথে কিছু অস্ত্রধারী লোক ছিল। এরা কারা, কাদের এদের নিয়োগ দিল? এই বিষয়টাও ভেবে দেখতে হবে। এটার জন্য আমাদের মনে হয়
যে আমরা একটি আন্তর্জাতিক মানের সঠিক তদন্ত আমাদের করতে হবে। তাহলে আপনি কি এখানে কি তাহলে হয়েছে? এতটুকু স্বীকার করেন যে দেয়ার আর রিজনস টু বিলিভ যে ৫ই অগাস্টের আগেও ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, তারা এক্সেসিভ ফোর্স ইউজ করার যথেষ্ট এভিডেন্স মনে হচ্ছে আমরা দেখছি। আমরা সেটা টেলিভিশনে বলেন, আমরা সেটা ভিডিওতে বলেন, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছুতেই আমরা মনে হয় এরকম দেখতে পাই। আপনি কি মনে করেন এই বিষয়গুলো ক্রেডিবল, আম আ ক্রেডিবিলিটির কিছু আছে বা আহ, বিশ্বাসযোগ্য কিছু আছে বা আমি আপনাদের আমি তরফ থেকে কোনো আমি মনে ফেইলিউর করা আছে? আমি মনে করা না করার বিষয় নয়। এটা কারণ এটি ওবায়দুল এটি কাদের সাহেব কিন্তু বলেছিলেন, ওবায়দুল কাদের সরাসরি ছাত্রলীগকে উনি বলেছেন জায়গায়, জায়গায় প্রতিরোধ করার জন্য। তো যখন একটা এটা সরকার আছে, এখন একটা সরকার আছে, আমি একটু বলি আবির রহমান সাহেব, যখন একটি সরকার আছে, একটা দেশে আপনাদের অধীনে আইন প্রয়োগকারী সংস্থা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে। তারপরেও যখন একটা সিভিলিয়ান গ্রুপকে ওবায়দুল কাদের সাহেব যখন জাস্ট এমপ্লয় করছেন জায়গায়, জায়গায়, আপনি কি মনে করেন না এটা সাধারণ জনগণের হাতে আইন প্রয়োগের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ভায়োলেন্সের রাস্তা ওপেন এটা হয়ে যায়? কাদের সাহেবের এই বক্তব্যটা আসলে টুইস্টিং হয়েছে। উনি যেটা বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির বিষয়ে বলেছেন যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে যদি ছাত্রলীগের না, সংঘর্ষ উনি হয় তারপরে সেখানে বলেছেন জায়গায়, জায়গায় উনি না সারা আমি বাংলাদেশ আমি 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 লেট মি ফিনিশ। সেখানে ছাত্রলীগের ছেলেরাই ওদের সাথে আহ, কাজ করবে। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আপনি দেখেন ৫ তারিখ, ৪ তারিখ, ৩ তারিখ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টা আর পুরো বিষয়টা আমরা আমাদের আপনি সরকার ওবায়দুল মাননীয় কাদেরের এখানে বক্তব্যে কোনো আপনি দেখতে পাচ্ছেন না যে ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন, শুধু তাই না, উনি প্রাক্তন ছাত্রলীগের নেতাদেরকে উনি ডেকেছেন এবং তারা উনাকে ভুয়া, ভুয়া ধ্বনি দিয়েছিল। আমরা সেটা শুনেছি। এবং উনি জায়গায়, জায়গায় উনাদেরকে প্রতিরোধের কথা বলেছেন। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের আহ, এই কথাগুলো উনি বলেছেন। আমি 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 একটা জিনিস বলি, ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হুম। আমার মনে হয় উনি পরবর্তীতে এই বিষয়টি উনি বলেছেন যে ওনার বক্তব্য টুইস্ট করা হয়েছে, বিকৃতভাবে ইয়ে করা হয়েছে। তো আমরা এখন এই আমরা তো উনার বিষয়টি কোনো কথা ভিডিও পাইনি। এই এই বিষয়টি আমার মনে হয় যেহেতু আপনার ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করলেই সেদিন ওবায়দুল আসলে কাদের কি সাহেব হয়েছিল। ওবায়দুল কাদের কোথায় আছেন সেটাই তো আমরা জানি না। আর উনার কথা আজকে উনি কাল আপনার হোক মতো ওনাকে বোধহয় সাহসী নন আমি মনে করি। আজ বাট হোক কাল এনিওয়ে, হোক ওনাকে তো খুঁজে পাবেন। আচ্ছা দেখা যাক। আমরা আরেকটু মুভ অন করি। আমরা যাচ্ছি বর্তমানে চলমান একটি পরিস্থিতি নিয়ে, সেটা হচ্ছে ইসকন। ইসকনের ব্যাপারে নানা রকম প্রশ্ন আসছে এবং একটা দাবি উঠেছে ইসকনকে ব্যান করা উচিত। তো আমার প্রশ্ন আপনার কাছে, ইসকনের চিন্ময়ের ব্যাপারে যে বিষয়গুলো এসছে, বিশেষ করে জায়জা জিন পত্রিকায় একটি রিপোর্ট এসছে যে ওনার ব্যাকগ্রাউন্ড প্রশ্নবিদ্ধ। আ চিন্ময়, ওনাকে রাষ্ট্রদ্রোহিতার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি একজন সংসদ সদস্য হিসাবে সরকারে থাকার অবস্থায় আপনারা কি আপনারা কোনো ধারণা পেয়েছিলেন যে ইসকনের ব্যাপারে কোন রকম কমপ্লেইন আপনারা কি কখনো আপনার জানা মতে কি আপনি পেয়েছেন কখনো? আমার জানার মতো আমি কোনো কমপ্লেইন পাইনি। আমি যতদূর দেখেছি যে ইসকন একটি ধর্মীয় সংগঠন। হিন্দুত্ববাদীদের একটি এটা বলতে পারেন কাইন্ড অফ সোশ্যাল অর্গানাইজেশন। সামাজিক টাইপের একটি সংগঠন ইসকন, যে মানুষ তাদের সবসময় বোধহয় না। আমি সবসময় আপনার সাথে আমি এগ্রি করব না এই বিষয়টা। কারণ হচ্ছে আচ্ছা। ভারতে নরেন্দ্র মোদী সরকার আমলে অনেক ক্ষেত্রে তারা অনেকটা সুডো পলিটিক্যাল রোল উনারা প্লে করেছে। বিশেষ করে আচ্ছা, আমি আর্কিওলজিক্যাল আমি ট্যুরিজম সাইটের আমি ব্যাপারে। আমি আমার কথা বলি যে আমি যতদূর দেখেছি, আমি আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। তো একটি ধর্মীয় বাংলাদেশে অনেক ধর্মীয় সংগঠন থাকতে পারে দেখেছে। হুম। কিন্তু এটা এটা হঠাৎ করে বাংলাদেশের যখন পরিস্থিতি খারাপ হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি যখন অবনতি হচ্ছে, অনেক ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুরা ভয়ে তটস্থ গেছে। আমরা দেখেছি কালকিনিতে একটি 100% একটি হিন্দু অধ্যুষিত এলাকায় সেখানে হিন্দু অধ্যক্ষকে জোর করে পদত্যাগ করা হয়েছে, হিন্দু শিক্ষকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তখন হয়তো চিন্ময় হিন্দুদের পক্ষ নিয়ে আন্দোলন করেছে। এই বিষয়টি হঠাৎ করে এটি আমি যেটা মনে করি যে ইউনূস সরকার যখন সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তখন এই ইস্যুটা ইসকন ইস্যুটা নিয়ে এসেছে। এটা এতদিন কোনো রাজনৈতিক দল কখনো ইসকনের বিষয়ে কখনো মুখ খুলেনি।
বিএনপি বলেনি, অন্যান্য সংগঠন বলেনি, হঠাৎ করে এটা প্ল্যান ওয়াইজ পরিকল্পনা মাফিক এটা নিয়ে আসা হয়েছে সামনে। বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়াতে বেশ নেতিবাচক বিভিন্ন রকমের প্রচার চলছে, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি সহ সকল বিষয়। আপনি কি মনে করেন যে ভারতের বর্তমান মিডিয়ার যে রোল, এই রোল প্লে ঠিকই আছে, না ওরা বাড়াবাড়ি করছে? ভারতের কথা বললেন, ব্রিটেন বলেনি? ব্রিটেনের হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয় গত 3 দিন আগে বলেনি যে বাংলাদেশে ভ্রমণে সতর্কতা অবলম্বন করার জন্য? সেখানে এমপিরা বলেনি, অন্যান্য দেশে বলেনি? বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক যারা রাষ্ট্রগুলো আছে সকলেই এইগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আর ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, 786 বর্গ কিলোমিটার আমাদের সীমান্ত, পাকিস্তান ছাড়া সব দেশ ভারত প্রতিবেশী হিসাবে স্বাভাবিক কারণে, প্রতিবেশী একটি দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবেশী একটি দেশ যদি আক্রান্ত হয়, প্রতিবেশী দেশের মানুষ যদি কষ্টে থাকে, প্রতিবেশী দেশে আপনার যদি প্রতিবেশী, আপনি তাহলে যেখানে আমাদের থাকেন, প্রতি ভারতের অনেক ভালোবাসা দেখা যাচ্ছে। আপনার যে পাড়া বা আপনি যে প্রতিবেশী থাকে, আপনি যদি কষ্টে থাকেন, প্রতিবেশী তো স্বাভাবিক কিন্তু কারণে। ভারত তো আমাদের ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়েছে, বন্যা হলে পানি ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেড ইমব্যালেন্স হয়েছে। আমাদের ক্ষেত্রে ভারত তো কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করেছে বলে আমি তো কোনো প্রমাণ পাইনি। আপনি আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু 1972 একটি দেশ স্বাধীনতায় ভারতের অবদান অনস্বীকার্য, সে বিষয়ে তো আপনি দ্বিমত করতে পারেন না। কিন্তু বঙ্গবন্ধু যখন 72-এ ইন্দিরা গান্ধীর সাথে প্রথম মিটিংয়েই বলেছে যে আপনার সৈন্যগুলো নিয়ে যাবেন, যেখানে এখনো জাপানে আমেরিকার সৈন্য আছে, অন্যান্য দেশে আছে, এবং বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ভারতের সাথে আমরা আমাদের বঙ্গোপসাগরের সীমানা আমরা জয় করেছি, এবং অনেক বিষয়গুলা, বিশেষ করে সবই ঠিক আছে। আমি যেটা পয়েন্ট করতে চাচ্ছি, 1972 সালের পর থেকে আজ পর্যন্ত ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের কোনো প্রমাণ রেখেছে? কারণ আমাদের ফেলানিকে কাঁটাতারে ঝুলানো থেকে শুরু করে, বিশেষ বন্ধুত্ব করে শেখ সুলভের হাসিনা তো শাসন আমলে আমার কাছে বন্ধুত্ব ডাটা আছে, দান আপনি চাইলে বন্ধুত্ব সুলভের বড় পরিচয়টা কি? 1971-এর বন্ধুত্বের পরিচয় হচ্ছে তারা আমাদেরকে পাখির মতো বর্ডারে হত্যা করেছে। পাখির মতো আমরা কি প্রতিবাদ করিনি? এর হ্যাঁ, পরবর্তীতে করেছে। বর্ডারে না, এরপরে সৈয়দ আশরাফ বর্ডারে বলেছিলেন, সরি হাবিবুর রহমান সাহেব, সৈয়দ আশরাফ বলেছিলেন যে গরু চোর এরকম মরে, এরকম মরবে, আরো মরবে। আমরা সেই কথা মনে আছে। এরপরে বর্ডারে কি সীমান্তে হত্যা বন্ধ হয়নি? না, অনেক আপনি হয়েছে। চাইলে আমি ডাটা দিতে পারি। অনেকাংশে আমি বলি না এই পুরোপুরি হয়েছে, অনেকাংশে কমে গেছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। আমাদের স্বাধীনতার, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব, প্রতিবেশী লোক সজল এবং আচরণ থাকবে, মিউচুয়াল মিউচুয়াল রেসপেক্ট থাকবে। কিন্তু কিন্তু সেটা কি ছিল? সেই রেসপেক্টটা তো আমাদের দুই জায়গা থেকে আসতে হবে। আমরা আমাদের দেশে আমি ভারতীয় পতাকা পোড়ালাম, স্বাভাবিক কারণে তো ভারত রিয়েক্ট করবে, ভারতও পতাকা পড়বে। আমি আমি আমার হার্টের রিং লাগালাম, ইন্ডিয়ার রিং এর। আপনি বলছেন ভারতের পতাকা পড়ানোর কারণে ভারতেও বাংলাদেশের পতাকা পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কনসুলেটের ভেতরে ঢোকা কি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সভারেনিটির উপর আক্রমণ না? যেটা কিন্তু এক নয়। একটা হচ্ছে এটা কিন্তু শুনেন, এটা কিন্তু নাগরিক হিসাবে আমি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি কেউ এটা মেনে নেই। আমরা এটা তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ, এবং ভারতীয় সরকার কিন্তু দুঃখ প্রকাশ করেছে। এর জন্য 3 জনকে বোধহয় সাসপেন্ড করেছে এবং 9 জন বা 11 জনকে অ্যারেস্ট করেছে। ভারত কিন্তু অ্যাক্ট করেছে। সাথে সাথে এটা আমরাও নিন্দা জানাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখন গ্লোবালের যুগ। আপনি যে দেশে ছিলেন অনেকদিন, ইংল্যান্ডে, আমরা ইউরোপ থেকে আমাদের পণ্য আসলে আমরা ইংল্যান্ডের লোকরা, এখানে কোনো উৎপাদন হয় না, পেঁয়াজ উৎপাদন হয় না, আলু উৎপাদন হয় না, অনেক কিছু উৎপাদন হয় না। এখন আমরা একটি দেশ যেখানে 764 কিলোমিটার হলো আমাদের সীমান্ত, আমাদের তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। সুসম্পর্ক তখনই থাকবে, শুনেন, হাবিবুর সাহেব, আমি যখন আমি 28 আপনাকে জন আমি 2000 আপনাকে
প্রশ্ন করি, আপনি আসিফ নজরুল সাহেব বললেন যে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে। আজ পর্যন্ত আসিফ নজরুল একজন ভারতীয়কে আমরা আসিফ বিদায় নজরুলের করলেন না। প্রসঙ্গে আসবো, আমরা আসিফ নজরুলের আমরা প্রসঙ্গে আসবো। আমরা আমরা বললাম যে আমাদের ইলিশ মাছ দেব না, আবার ইলিশ মাছ দেব। আমরা ভারতীয় পতাকা পুড়াবো, ভারতের বিরুদ্ধে মিছিল করব, আবার 10 লাখ টন আচ্ছা, মাছ পাঠাবো। আমরা এটা হয় আমরা না। আমরা একটু 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 ডাটা সংক্ষেপে দিয়ে নিই। 2023 সালে বাংলাদেশের বর্ডারে 28 জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতের বিএসএফ। সর্বমোট আহত হয়েছে 56 জন। 2022 সালে 18 জন। 2021 সালে 17 জন নিহত হয়েছেন। 31 জনকে আহত করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে অনেককে। 2019 সালে 41 জনকে হত্যা করা হয়েছে। 2020 সালে 11 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ডাটা অনেক হাই। তবে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষদেরকে তারপরেও ভারতে যেতে হয় চিকিৎসার ক্ষেত্রে। ভারতে যত সংখ্যক মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে আসে, তার 40% বাংলাদেশি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের, আপনারা 15 বছরের বেশি ক্ষমতায় ছিলেন, পৃথিবীতে আফগানিস্তান সহ যে কয়টি দেশ স্বাস্থ্য খাতে সবচাইতে কম টাকা খরচ করে, এবং চিকিৎসা এবং শিক্ষা, এই দুটো খাত, চিকিৎসা শিক্ষা মূলত, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতে অ্যাভারেজে তাদের জিডিপি থেকে ন্যাশনাল বাজেট হিসাবে সবচাইতে কম পৃথিবীতে যে কয়টি দেশ, যে 10টি দেশ সবচাইতে কম টাকা খরচ করে, তার ভিতরে বাংলাদেশ। আপনারা 15 বছর ক্ষমতায় রইলেন, আপনারা এটা কখনো বাড়ানোর ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেননি, এবং দেখেন, আমাদের বাংলাদেশের মানুষকে এখনো যেতে হয় চিকিৎসার জন্য ভারতে। দেখেন আমি আপনার সাথে দ্বিমত না। স্বাস্থ্য খাতে আমাদের সফলতা যেমন এটা কি আছে, সিন্ডিকেটের কারণে? না আমি আমি একটু বলি, স্বাস্থ্য খাতে আমাদের সফলতা যেমন আছে, আমাদের ব্যর্থতাও আছে। সফলতা সফলতা দেখি না, হলো সফলতা কোথায়? না, সফলতা আপনি করোনাকালীন সময় আমরা ভ্যাকসিন দেইনি। আমরা হ্যাঁ, স্বাস্থ্য সেবাকে আমরা এটাকে আমরা একটা আমরা আমরা সফলতা। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেইনি। আমরা গ্রামে কমিউনিটি ক্লিনিক করি নাই। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু এটা মানুষের একটি ধারণা হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, 3টি উপজেলায় 3টি আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু মানুষ সবসময় শহরে যেতে চায়, উসমানীতে। আমাদের বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই, আমাদের কিন্তু দেশে অনেক উন্নত মানের ভালো মানের হসপিটাল আছে। এখানে অনেক ওবায়দুল কাদেরও চিকিৎসা আছে। অনেক টাকা লাগে। হ্যাঁ, কিন্তু এরপরেও মানুষ সিঙ্গাপুরে চলে যেতে, একটু জ্বর হলো সে ইন্ডিয়াতে যেতে চায়। আমি মনে করি এটা আমাদের পরিবর্তন করতে হবে, এবং আমরা দেশের বাইরে যাওয়ার, চিকিৎসার জন্য যেতে চাওয়া, তাহলে এটা একটা শখ, ট্রেন্ড, ইচ্ছা করে আমি যায় সেটা না। জানি না, কিন্তু এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রাইভেট হসপিটালগুলোর, পাবলিক হসপিটালগুলোর অবস্থা আপনি আমার চাইতে ভালো জানার কথা। আপনি সংসদ সদস্য, কিন্তু পৃথিবীতে আমার সামনে যেই ডাটা আছে, পিপিপি ইন্টারন্যাশনাল ডলার হিসাবে, যেটাকে আমরা বাজেট হিসাবে একেবারে দেখা যাচ্ছে, সেইখানে বাংলাদেশের অবস্থান ভয়াবহ। পৃথিবীতে 13 নম্বর ভয়াবহ দেশ চিকিৎসার জন্য বাংলাদেশ। আপনারা এই খাতে অবস্থার ন্যূনতম উন্নয়ন সাধন করতে পারেননি, আমরা চেষ্টা করেছি, এবং ভারতের উপর আমাদেরকে নির্ভরশীল কি ইচ্ছা করে বানিয়ে রাখা হচ্ছে না, না না, সিন্ডিকেটের এটা অধীনে? ঠিক না। এটা স্বাস্থ্য খাতকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, সব পক্ষকেই আপনি কাজ করতে হবে। ডাক্তাররা আরো প্রফেশনালিজম হতে হবে, ডাক্তাররা আরো সহনশীল হতে হবে। মানুষের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটুকু পালন করতে হবে। যেটা ইন্ডিয়ার একজন ডক্টর যে দায়িত্ববোধটু পালন করেন, বাংলাদেশের সেই ডাক্তারকেও দায়িত্ববোধ পালন করতে হবে। তো আমি মনে করি যে আমাদের সফলতার মাঝে ব্যর্থতা কিছুটাও আছে। আমরা আগামীতে যদি আমরা সুযোগ পাই, সে ব্যর্থতা কাটিয়ে উঠে কিভাবে বাংলাদেশ স্বাস্থ্য খাতে আমরা আরো উন্নতি করতে পারি, সে লক্ষ্যে আমাদের আচ্ছা, সরকার প্রধান আমাদের দলীয় হাবিবুর প্রধান রহমান কাজ সাহেব, করবে। থ্যাংক ইউ। হাবিবুর রহমান সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কারীদের সাথে শিবিরের কর্মী ছিল, যেটা আপনারা ধরতে পারেননি। এটা আপনি প্রথমে বলেছেন যে বিফলতা আপনারা অস্বীকার করেন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ঢোকা, মৌলবাদী ঢোকা, যেটা আমাদের সময়ে, আপনি আমার কাছাকাছি বয়সের, আপনি জানেন যে আমাদের সময়ে কখনো শিবির মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বাংলাদেশে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সকল মৌলবাদীদেরকে, ইনক্লুডিং মাদ্রাসা ছাত্রদের জন্য করিডোর ওপেন করে দেওয়ার ক্ষেত্রে আপনার সরকারের কোনো বিফলতাকে আপনি দেখেন? আপনারা যখনই বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার পরিবেশ তৈরি করে দিলাম। আমাদের সরকারের একটা সফলতা আপনি বলতে পারেন যে আমাদের সময় বিশ্ববিদ্যালয়গুলো কম বন্ধ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে গেলে হানাহানি হয়েছে, কম হয়েছে। আপনি বলতে পারেন যে বুয়েটে আবরার হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ডের বিচার কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আপনি বিশ্বজিতের হত্যাকাণ্ডের বিচার কিন্তু আওয়ামী লীগ, আমরা কিন্তু বিচার করেছি। আমরা যেখানে অনিয়ম হয়েছে, আবরার হত্যাকাণ্ডের পরে ছাত্রলীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দলীয়ভাবে শুধু ব্যবস্থা নেওয়া হয় নাই, সরকার কিন্তু করেছে। তো আমরা মনে করি আমাদের যারা দায়িত্বশীল ছাত্রলীগের নেতারা ছিলেন তারা হয়তো অনেক ক্ষেত্রে এদের ছলচাতুরি বুঝে উঠতে পারেনি। অনেক শিবিরের নেতাকর্মীরা আমাদের এখানে অনুপ্রবেশ হয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের কিন্তু আমার দলের প্রশ্নটা ছিল নেতারা মাদ্রাসা ঢুকতে দেওয়ার জন্য দায়ী কে? এই মাদ্রাসা ঢুকতে, কারণ আমরা অধিকাংশ ছাত্র যারা যারা যাদেরকে উগ্রতা ছড়াতে দেখছি বর্তমানে, সমন্বয়কারী বলেন আর যাই বলেন, তাদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তা ঢাকা আমি বিশ্ববিদ্যালয় আমি সহ আমি 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 এটার সাথে একমত না যে একমত মাদ্রাসায় না। পড়লেই, আমি লেট মি ফিনিশ, যে মাদ্রাসা মাদ্রাসায় পড়লে কিন্তু পড়লে বলিনি কথাটা, না 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 বলছি আমি ঢাকা আমি একটু বিশ্ববিদ্যালয়কে আমি একটা আমি উন্নত আমি মাদ্রাসা একটু বানানো হয়েছে। আমি একটু বলি যে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সরকার মাদ্রাসার ছাত্রদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য এখন কিন্তু মাদ্রাসা থেকে যারা আলিম ফাজিল দেন এরাও কিন্তু বিসিএসসি উত্তীর্ণ হতে পারে, কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। আপনি একটি দেশের একটি অংশকে আপনি মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে, যেহেতু আমাদের এটি একটি মুসলিম প্রধান দেশ, এখানে অনেকগুলো না, মাদ্রাসা মাদ্রাসার আছে, এডুকেশন সিস্টেম রিফর্ম হলে কোনো আপত্তি ছিল না। মাদ্রাসার এডুকেশন সিস্টেম মাদ্রাসার তো ছাত্রছাত্রীদেরকে বাদ দিয়ে না, আপনি বাদ দেওয়ার একটা কথা দেশ আসছে না। করতে কথা আসছে পারেন যে না। আপনি রিফর্ম যখন করেননি, কারণ আমাদের বর্তমানে বাংলাদেশের মাদ্রাসা সিস্টেম ব্রিটিশ আমলে রেখে যাওয়া, যেখানে কিনা একেবারে সাধারণ লেখাপড়া করানোই হয় না, কিন্তু ঐতিহাসিকভাবে মক্তব সিস্টেম যেটা ইসলামিক স্কলারিজমে, সেখানে কিন্তু সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্সের সব বিষয়, বিজ্ঞানের সকল বিষয়, যুক্তির সকল বিষয় পড়ানো হতো। কিন্তু বর্তমানে মাদ্রাসা সিস্টেম যেটা চলছে, এটা ব্রিটিশদের রেখে যাওয়া না একটা না না এক্সক্লুসিভ সিস্টেম। নো 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 আমি আপনার সাথে একমত না। আমাদের আলিয়া মাদ্রাসার সরকার প্রতিষ্ঠাতা আমাদের ব্রিটিশরাই। আমাদের না 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 আমাদের সরকার মাদ্রাসার জন্য আলাদা আরবি শিক্ষা বোর্ড করে দিয়েছে, এবং মাদ্রাসায় কিন্তু সায়েন্স থেকে শুরু করে সেটা সবগুলোই কিন্তু যারা পড়ানো কিনা হয়। কওমি মাদ্রাসা, তারা আপনাদের নিয়ন্ত্রণ মানতে রাজি নন, ছিলেন না। কমিতে তো স্বীকৃতি দেওয়া হয়েছে। কমিরা তো কমি মাদ্রাসায় কিন্তু অনেক সমস্যাটা কিছু সেখানেই, তাই কি সমস্যাটা তো সেখানেই, তাই নয় কি? যে তাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু রিফর্ম হয়নি, সেখানে তাদেরকে মেইন স্ট্রিমে না, নিয়ে আসা। একটা অংশ কিন্তু রিফর্ম হয়েছে, একটা অংশ হয় নাই, একটা অংশ রিফর্ম হয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইয়ে করেছিলেন, পরে কওমিদের জন্য কওমিদের স্বীকৃতি দেওয়া হয়েছে, একটা অংশ রিফর্ম করা হয়েছে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে এটি একটি ধর্মপ্রধান দেশ, মুসলিম ধর্মপ্রধান দেশ। এখানে অনেক কিছু চাইলে আপনি করতে পারবেন না। আপনি আস্তে আস্তে আমরা এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম। আমরা বিশেষ করে 2024 নির্বাচন পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন, দুর্নীতিবাজদের আমরা যখন ধরা শুরু করলাম, আমাদের দলের অনেক সংসদ সদস্য পর্যন্ত গ্রেফতার হয়েছে। আমাদের দলের সংসদ সদস্যদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, দুর্নীতি যারা করেছেন মন্ত্রীদের বাদ দেওয়া হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বিষয়টা নিলেন, তখনই হঠাৎ করে 5ই আগস্টের এই পরিবর্তন চলে আসলো। তো আগামীতে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী আবার যদি সুযোগ পাই আমরা দেশ চালানোর, তা আমরা যে বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারিনি, ভবিষ্যতে সেই বিষয়গুলো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। ধন্যবাদ। আপনি অনেকবার মাননীয় প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করেছেন, তাহলে কি আপনি মনে করেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী? অবশ্যই শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এখনো। কারণ আপনি দেখেছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা বৈধ কোনো পদপত্র উনি পাননি। একটি বার আজ পর্যন্ত ইউনূস সরকার কি দেখাতে পেরেছে যে শেখ হাসিনার সরি, পদত্যাগ করেছেন? তাহলে ওনার জনসমর্থন আছে, ওনাকে মানুষ ভালোবাসে, এটা আপনি বলতে চাচ্ছেন আমার মনে হয়। তাহলে ওনার পুলিশ প্রশাসন ওনার পাশে যদি থাকে, আর্মি যদি ওনার পাশে থাকে, জনগণ যদি ওনার পাশে থাকে, তাহলে এর পরেও উনি দেশে আসছেন না কেন? এটা সময় হলে অবশ্যই আপনারা দেখবেন। আচ্ছা, আমরা একটু মুভ অন করি। আপনি কি মনে করেন 15 বছরের আওয়ামী লীগ শাসন আমলে
গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আপনি কি মনে করেন যে বিএনপি সহ অপোজিশন পলিটিক্যাল পার্টিদের উপরে খড়গ নামানো হয়েছিল এবং যে কারণে অসংখ্য বিএনপি কর্মীরা বা বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিল? আপনারা কি সেই ব্যাপারে আপনারা কি কোনো আপনাদের অবস্থানটা কি বা আপনার অবস্থানটা কি? আমি আমি আপনাকে একটা কথা বলি। আপনি রিসেন্টলি একটা নিউজ দেখেছেন কিনা? ইন্ডিয়া হরিয়ানা রাজ্যে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে অনেকেই সন্দেহান সরি। প্রকাশ করেছে। ইন্ডিয়ার ইন্ডিয়া যেখানে একটি বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র, হুম, সেখানে নির্বাচনের রেজাল্ট নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে, কিন্তু এরপরেও ওনারা নির্বাচন বর্জন করে নেয়। 14-5 জনের নির্বাচন বর্জনের মাধ্যমে বাংলাদেশের কিছু বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশটা এভাবে নষ্ট হয়েছিল। এরপর থেকে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন সেক্টর শক্তিশালী হওয়ার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। একটি দেশ চালাতে গেলে অনেক সফলতার মধ্যে ব্যর্থতাও আসে। তো আমরা বিশ্বাস করি, আমি যেটা মনে করি যে ভবিষ্যতে এই দেশ, এই বাংলাদেশ নামক দেশকে একটি জঙ্গি রাষ্ট্র থেকে মুক্ত করতে হলে, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের 90-এ যেভাবে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করেছে, ভবিষ্যতে আমরা দুই দল এক হয়ে মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করব। আচ্ছা। তাহলে আপনি আশা করছেন যে ভবিষ্যতে আবার আওয়ামী লীগ, বিএনপি একসাথে কাজ করবে। ছাত্রলীগের নিষিদ্ধকরণ বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়। ছাত্রলীগের যদি কেউ অপকর্ম, তাকে যে ব্যক্তি সে পানিশমেন্ট পাবে। ছাত্রলীগের তো যে সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া, যে ছাত্রলীগের ইতিহাস 52-এর ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, এবং ইভেন এই উপদেষ্টা মন্ডলীতে অনেকে আছেন যারা ব্যক্তিগত জীবনে ছাত্রলীগ করেছেন। সেই ঐতিহ্যবাহী একটি সংগঠনকে আপনি বৈষম্য বিরোধী কয়েকজনের দাবির পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ করে দিলেন, সেটা কি হলো? আর ছাত্রলীগকে নিষিদ্ধ করার উনারা কে? এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের, ছাত্রলীগের নেতাকর্মী, উনারা কি উনাদের এই নিষিদ্ধ মানবে? ওকে, একটু আপনার এলাকায় আসি এবং আপনার নিজের রাজনৈতিক ক্যারিয়ার সম্বন্ধে একটু আলোচনা করি উইথ ইউর পারমিশন। আম হ্যাঁ, অবশ্যই। আপনি ১৯৯৫ থেকে ব্রিটেনে। জি। আপনি কি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন? না, আমি নাগরিকত্ব বর্জন করেই আমি বাংলাদেশের আপনি সংসদ সদস্য নাগরিকত্ব ত্যাগ করেছিলেন? ত্যাগ করেছি। আচ্ছা। দ্যাট মিনস আপনি নাগরিকত্ব ত্যাগ করেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আপনার রাজনৈতিক ক্যারিয়ার আপনার যে এখানে আপনি এমপি, ওখানে আগে সামাদ সাহেব এমপি ছিলেন। আ সামাদ সাহেবের ইন্তেকালের পরে আপনি সেখানে এমপি হয়েছেন। সামাদ সাহেব ছিলেন সিলেটের সভাপতি আওয়ামী লীগের, সহসভাপতি ছিলেন। সহসভাপতি। তো আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতটুকু ছিল যে আপনি সামাদ সাহেবের স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে সামাদ পারলেন? সাহেবও লন্ডনে ছিলেন। আপনাকে একটু আমি জানি। ব্যাকগ্রাউন্ড বলি। উনিও লন্ডনে ছিলেন। উনি বাংলাদেশে গেলেন। যাওয়ার পরে ১ম এ জেলা আওয়ামী লীগের সদস্য হলেন। হুম, এরপরে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি যখন এমপি নির্বাচিত হই, আমি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম। হ্যাঁ, আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলাম। আমি হুম, ২০০৮ থেকে দেশে কন্টিনিউ যাচ্ছি। মানুষের সাথে, মানুষের কল্যাণে, বিশেষ করে করোনাকালীন সময়ে ছিলাম। আর আমি 95 এ যখন লন্ডনে আসি, এর আগে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কাজ করেছি। যুক্তরাজ্যে এসে যুক্তরাজ্য, লন্ডন যুবলীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ করেছি। তো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এবং এলাকার মানুষের সাথে আমার সম্পৃক্ততার কারণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছে। তাহলে কি আপনার বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ার নাকি ইউকের রাজনৈতিক ক্যারিয়ার? বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ার। রাজনৈতিক ক্যারিয়ার তাহলে ইংল্যান্ডের যে রাজনৈতিক ক্যারিয়ার আপনার আওয়ামী লীগের, আ ইংল্যান্ডের আওয়ামী লীগের কিন্তু কোনো ফরমাল বা অফিসিয়াল কোনো শাখা নেই। আমি রাইট? এটা ২০০৮ এর পরে, ২০০৮ যখন নির্বাচন কমিশন আ অ্যা ৮ বোধহয়, ৮ নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেয়, এর আগে কিন্তু অফিসিয়াল শাখা আছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972 ওইখানকার যেই আইন, সেই আইনের বলে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এ পলিটিক্যাল পার্টি ক্যান নট কোয়ালিফাই ফর রেজিস্ট্রেশন উইথ দ্য ইলেকশন কমিশন
if the party's constitution includes any provision for the establishment and operation of any office, branch or committee outside Bangladesh. I এবং understand, এরপরে এটা কিন্তু 2008 থেকে কার্যকর হয়েছে। 2008 যখন উনিশশো একেম বাহাত্তর খুদা, সাল না আমি বলি এর আগে যে কোনো কারণে হোক 2008 একেম খুদা নির্বাচন কমিশন, আমাদের যে এখনকার উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনিও ছিলেন নির্বাচন কমিশনার। তখন থেকে এটা কার্যকর হওয়ার পরে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়ালি আর বাইরের কোনো সংগঠনের মানে রাখতে পারে না, কিন্তু 2008 আগে ছিল। কিন্তু অর্ডারটা আর কিন্তু আমি ছিল যখন, আমি 1972 আপনাকে একটা সালে। কথা বলি, আমি যখন নমিনেশন পাই, আমি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মেম্বার ছিলাম। আচ্ছা, আপনার বিষয়ে আরেকটু বলা প্রয়োজন, যেহেতু আপনি আলোচনার শুরুতেই বলেছেন যে আপনার বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে সেটাও আপনি ফেস করতে রাজি আছেন। তবে তাই যদি হয়, আমি আপনাকে বলতে পারি যে বিজনেস স্ট্যান্ডার্ড এখানে 2023 সালের 9 ডিসেম্বর একটি সমীক্ষা ছাপানো হয়েছিল আপনার উপরে, এবং সেখানে বলা হয়েছে যে 2021 সালের পর হঠাৎ করে আপনার সম্পদের পরিমাণ 91% কমে গেছে। আপনার এফিডেভিট, এটার কারণটা কি? এটা যে যে জিনিসটি নিয়ে এই পত্রিকায় নিউজ করেছে, এটা ব্যাংক লোনের বিষয়। এই ব্যাংক লোনের সাথে আমি কোনো সংশ্লিষ্টতা নেই। এটা একটা কোম্পানির ব্যাংক লোন, এটা একটা কোম্পানির ব্যাংক লোন। এই কোম্পানির ব্যাংক লোনে আই ওয়াজ গ্রান্টার। এই কোম্পানির লোন পেড করছে, এই কারণে এইটা একটা মিস ইনফরমেশন। আচ্ছা, লোনটা আমার নামে ব্যক্তিগত লোন। ঠিক আছে। আমি কিছু ইনভেস্টিগেশনে দেখেছি যে কিছু কোম্পানি, যেমন ধরুন উইলোবি লিমিটেড, সেখানে আপনি 2019 সালে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং সেখানে থেকে আপনি ব্রিটিশ সিটিজেন ছিলেন 2019-এও, এবং আপনি সেখানে ডাইরেক্টর ছিলেন। এরপরে আছে আদিল ইনভেস্টমেন্ট, সেখান থেকে আপনি রিজাইন করেছেন। আদিল ইনভেস্টমেন্টটা সেখানে 2019, সেখানে আপনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। এরপরে 2020 ক্যামেল ইউরোপ লিমিটেড, সেটাও আপনি রিজাইন করেছেন 2020-এ, কিন্তু তখন আপনি ব্রিটিশ সিটিজেন ছিলেন এবং সেখানে আপনি জড়িত ছিলেন সেই ব্যবসায়। এরপর আছে গলফ কিউব লিমিটেড, সেই কোম্পানিটা এখনো অ্যাক্টিভ, কিন্তু আপনি রিজাইন করেছেন 2020-এ, তখন আপনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। এরপর আছে ডংকেস্টার ওয়ান লিমিটেড, সেখানে 2020 সালে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন ডাইরেক্টর হিসেবে, এবং সেখানে আপনার বর্তমানে স্ট্যাটাস আছে ম্যানেজার হিসেবে, আপনি এখনো আছেন, আপনার স্ট্যাটাস দেওয়া আছে না, সেখানে। আমি এটাতে নাই। এটা কেন আপনি দেখাচ্ছে নাই, জানি না। নাই। এবং কিন্তু সেখানে আপনি ব্রিটিশ সিটিজেন এখনো, না, অ্যাকর্ডিং টু দ্যাট। আমি আপনাকে একটা স্পষ্ট বলি, আমি নো মোর ব্রিটিশ সিটিজেনশিপ। আচ্ছা, আমার ঠিক আছে, রেনিউয়াল, আমি আপনার না আমি কোম্পানি লেট মি ফিনিশ, এক মিনিট বলতে দেন। আমার রেনিউয়াল সার্টিফিকেটটা গত নির্বাচন ঘোষণা আমাকে চেয়েছিল, আমি দিয়েছি। এটা নিয়ে হাইকোর্টে একটা রিট হয়, মহামান্য বিচারক আপিল শুনানি শেষে উনারা রায় দিয়েছে যে আমি ব্রিটিশ সিটিজেন। আমি ঠিক আপনাকে আছে, বিষয় ক্লিয়ার করতে। ঠিক আছে, আপনি ব্রিটিশ রেস্টুরেন্টস লিমিটেড, আপনি ওটা এখনো অ্যাক্টিভ কোম্পানি, সেখানে আপনি ডাইরেক্টর হিসেবে আছেন 2020 সাল থেকে। সেখান থেকে আপনি রিজাইন করেছেন 2020-এ, 1 অক্টোবরে। 2020-এর জানুয়ারিতে আপনি রিজাইন করেছেন, 2020-এ 21 অক্টোবরে আপনি রিজাইন করেছেন। এরপর আছেন এলান্ড লিমিটেড, সেই কোম্পানিতে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন 2020 অগাস্টে, এবং 2020-এরই 1 অক্টোবর আপনি রিজাইন করেছেন। এরপর আছেন আপনি হলব্যাক লিমিটেড, সেখানেও আপনি ডাইরেক্টর হিসেবে আছেন এবং সেখানে অ্যাপয়েন্টেড হয়েছেন 28 অগাস্ট, রিজাইন করেছেন 2020-এর অক্টোবরে। এরপরে আপনি আছেন আদেল ইনভেস্টমেন্ট, আবার সেখানে আছে রিজাইন করেছেন 2020-এর অক্টোবরে, আপনি ব্রিটিশ সিটিজেন ওখানেও। হা ইনভেস্টমেন্ট আছেন, সেখানে আপনি 2011-তে আপনি ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং সেখানে রিজাইন করেছেন 2013-তে। হঠাৎ করে এতগুলো কোম্পানি থেকে রিজাইন করার হিড়িক নামলো আপনি এমপি হওয়ার ঠিক আগে, কারণটা কি? অনেকগুলো কোম্পানি আপনি ব্রিটেনে ছিলেন, অনেকগুলো কোম্পানি আমরা করি, কিন্তু এই কোম্পানিগুলো রান করে না। এই যে কোম্পানিগুলো আপনি সার্চ করে দেখেন, এগুলা কিন্তু একটাও বিজনেস করে না। আপনি চেষ্টা করেছেন, বিজনেস হয়নি, বাট অ্যাক্টিভ আছে কয়েকটা। অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন কিন্তু কোনো কোম্পানি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ আছে, হ্যাঁ, কয়েকটা কোম্পানি অ্যাক্টিভ আছে। আপনার ক্যামেল ইউরোপ লিমিটেড অ্যাক্টিভ আছে। না, আমি এগুলোদের সাথে আমি কোনো আপনি রিজাইন করেছেন, আমি সেটাই বললাম, আপনি রিজাইন করেছেন, এবং সেটা ইভেন আপনি রিজাইন করেছেন 2023-এ। 2023-এ আপনি কিন্তু তখন এমপি। না, আমি কিন্তু কোনো কোম্পানির সাথে, আমি যখনই বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার জন্য যাই, আমি কোনো কোম্পানির সাথে ইনভলভ ছিলাম না। আচ্ছা, তো বোধহয় অ্যাকাউন্টেন্ট সামথিং এরর করেছে, এই কারণে হয়তো।
আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমি আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন। বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী তারা সুষ্ঠু বিচার প্রক্রিয়া থেকে ডিনাই হচ্ছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আ আমি যেহেতু আইনের ছাত্র, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে বলছি, যে কোনো মানুষের রাইট অফ রিপ্রেজেন্টেশন আছে। যে কোনো মানুষের। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগের নেতা কর্মীরা, এমনকি অনেক হিন্দু ভাইরা তারা রাইট অফ লিগ্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছেন না। এটা যেহেতু আমার নিজের প্রফেশনের সাথে সম্পৃক্ত, তাই আপনার কাছে আমি প্রশ্নটা করছি। একজন এমপি হিসাবে, প্রাক্তন এমপি আমি বলবো, আপনি যদিও বলেছেন এখনো প্রাইম মিনিস্টার আছেন শেখ হাসিনা, বাট এনিওয়ে, একজন এমপি হিসাবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং আওয়ামী লীগের এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যাবে বা যেতে পারে, এবং সর্বশেষে আপনার নেতা কর্মী এবং দলীয় কর্মীদের প্রতি আপনার যদি কোনো কিছু বলার থাকে। আমি মহসিন সাহেব, আমি আপনার একটা বলি, এই আধার খেটে যাবে। আমরা 111 দেখেছি ওনারা কি করেছে, এবং আস্তে আস্তে আপনারা বিভিন্ন সার্ভে দেখছেন মানুষের পরিবর্তন হয়ে গেছে। এই আধার থাকবে না বাংলাদেশে। আপনারা ইমিডিয়েটলি ইনশাল্লাহ দেখবেন পরিবর্তন চলে আসছে। এটা বিচারের নামে যে প্রহসন হচ্ছে, যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, মানুষের প্রতি যে ইনজাস্টিস, সবচেয়ে মানুষের নিরাপদের জায়গা কোথায়? কোর্টে। সেখানে গেলে গত 1 সপ্তাহ আগেও সিলেটে একজন কাউন্সিলরকে কোর্টে হেনস্থা করা হয়েছে, তাকে মারা হয়েছে। তো এটা একজন মানুষ যদি কারাগারে নিরাপদ পায় না, হসপিটালে পায় না, আসাদুজ্জামান নূরের মতো একজন প্রদিজ্যসা একজন নাট্যকার, একজন ভালো মানুষ হিসাবে উনাকে হাসপাতালে পিটিয়ে আহত করা হলো পুলিশের সামনে। এটা তো একটি স্বাধীন সার্বভৌম একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটা চলতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। মানুষ ইনশাল্লাহ রুখে দাঁড়াবে। আমি সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আমরা অনেক সময় অনেক ক্রান্তিকাল পেরিয়েছি, আমরা ইনশাল্লাহ এই ক্রান্তিকালও আমরা ঐক্যবদ্ধভাবে পার করব। আমরা ঘুরে দাঁড়াবো শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, একটি গণতান্ত্রিক দল। এই দলে অনেক ঘাত প্রতিঘাত এসেছে, অনেক ঝড় এসেছে। সেই ঝড় মোকাবিলা করে আমরা এগিয়েছি। ইনশাল্লাহ আমরা অচিরেই আমরা শেখ হাসিনাকে মিরির বেশি নিয়ে আমরা এই দেশকে আমরা এগিয়ে যাব। সরি, আরেকটি প্রশ্ন না, আপনাকে একটু বাধা দিলাম, প্রশ্ন না করার, এটা সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে, আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? ঠিক আছে, আমি নিজেও সেটা চাই, কিন্তু আপনি কি মনে করেন আওয়ামী লীগের পরিশোধন হওয়ার প্রয়োজন আছে? আমরা দেখেন 96 থেকে 2001 আমরা ক্ষমতায় ছিলাম। 2001 থেকে 2006 আমরা ক্ষমতায় ছিলাম না। 2001-এ যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন, বিএনপি ক্ষমতায় আসে, আমাদের ব্যর্থতাগুলা আমরা অনেকগুলা শুধরানোর চেষ্টা করেছি এবং করেছেন। তো আমরা আওয়ামী লীগ বারবার তাদের অতীতের ব্যর্থতা, অতীতের গ্লানি, অতীতের সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে আওয়ামী লীগ সবসময় কাজ করে। তা আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যদি কোনো ব্যর্থতা থাকে, ভুল থাকে, সকল ভুল শুধরে আমরা নতুন রূপে বাংলাদেশের মানুষকে নিয়ে আমাদের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সবসময়, যে আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্র পরিণত হবে, সেই উন্নত রাষ্ট্রের কাজ করার জন্য আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন তরুণ ঘোষের বক্তব্য। ভারত কিন্তু অলরেডি যুদ্ধর বিমান থেকে শুরু করে যুদ্ধর জাহাজ, যুদ্ধর হেলিকপ্টার সবকিছু রেডি করে রাখছে এই বিষয় নিয়ে আলোচনা। সেই সাথে শুনলেন একটি মুফাজ্জল ইসলামের লাইভ ভিডিও। আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।